গঙ্গা অতীতের সবকিছু ভুলে তার স্ত্রী আর ছোট্ট একমাত্র মেয়েকে নিয়ে গ্রামের সুখেই ছিল। সুখেই কাটছিল তাদের দিন। কিন্তু হঠাৎ করেই তাদের এই সুখী পরিবারের উপরে কারো কুনজর পড়ে। সেই গ্রামের জমিদার পাটেলের নজর পড়ে গঙ্গার মেয়ের ওপরে। ছোট্ট মেয়েটিকে সে ধর্মীয় এক উৎসবে বলি দিতে চায়, কিন্তু গঙ্গা তার প্রাণপ্রিয় একমাত্র মেয়েকে কখনোই বলি হতে দিতে চায় না। কিন্তু পাটেল কেন মেয়েটিকে বলি দিতে চেয়েছিল, কী বা কারণ রয়েছে এর পেছনে? অন্যদিকে অসহায় গঙ্গাকে, তার ছোট্ট একমাত্র মেয়েটিকে গ্রামের জমিদারের বিরুদ্ধে যে বাঁচাতে পারবে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। গল্পটা একেবারে সাধারণ মনে হলেও গল্পের ভেতরে থাকা ছোট ছোট টুইস্টগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আর মুভিতে থাকা শিক্ষণীয় দিকটাও আশা করি আপনার ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মুভি পোত্তেল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভিটির ঘটনা চলতে থাকে ১৯৭০ সালে। এরপরেই এক রাতে গঙ্গাকে দেখানো হয়, যাকে কয়েকজন লোক আটকে রেখেছিল। আর গাড়িতে করে সেখানে পাটেল চলে আসে। গঙ্গা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সেই লোকগুলো গঙ্গাকে জোর করে ধরে রেখেছিল সেখানে। পাটেল সেখানে চলে আসে, আর তারই এক লোক মলেশকে বলে গঙ্গাকে আরো কিছুক্ষণ মারার জন্য। কিন্তু গঙ্গা তারপরেও সে পাটেলের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। পাটেল তাকে বলে চোখ নামানোর জন্য, কিন্তু গঙ্গা তারপরও একইভাবে তাকিয়ে থাকে। এতে পাটেল আরো রেগে যায়। তার আরো একজন লোককে বলে পাশে থেকে কিছু গাছ নিয়ে আসার জন্য। পাশের একটি গাছ থেকে ফুলসহ একটি ডাল ছিঁড়ে নিয়ে আসে। পাটেল সেটার রস গঙ্গার চোখে দিয়ে দেয়, আর গঙ্গা এতেই ঝাপসা দেখা শুরু করে। পাটেল বলতে থাকে, তুমি ওই বেলটা দেখতে পাচ্ছ, ওটাই তোমার রামের বেল। তুমি তো জানতে যে ওই বেলটা বাজালেই রাম যেখানেই থাকুক না কেন চলে আসবে, যদি সে হারিয়ে যায়। কিন্তু যদি সে না হারিয়ে কিডন্যাপ হয়ে যায়, তখন কি হবে? তোমার রামকে আমি কিডন্যাপ করেছি, আর এই রাম হচ্ছে একটা ছাগল। পাটেল বলে, আমি রামকে কালী মন্দিরের নদীর ওই পাশে রেখে এসেছি। সামনের ফেস্টিভ্যালেই বালাম্মাকে বলি দিতে হবে। আর তুমি কি জানো এবার বালাম্মাকে কাকে বলি দিতে হবে? তোমার মেয়েকে। এটা শুনে গঙ্গা অনেক রেগে যায়, বলে তুমি এটা করতে পারো না। পাটেল বলে, কিন্তু আইরনি হচ্ছে, যদি তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তোমাকে রামকে খুঁজে বের করতে হবে। কিন্তু তুমি সেটা পারবে না, আর তোমার মেয়েও বাঁচবে না। এখন তুমি তোমার মেয়েকে বাঁচাবে নাকি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে, সেটাই ভাবো। এটা বলে পাটেল সেখান থেকে চলে যায়। আর পাটেলের লোকরা গঙ্গাকে সেখানে মারতে থাকে। গঙ্গাও প্রতিহত করার চেষ্টা করে, তাদের মারতে থাকে, কিন্তু গঙ্গা চোখে ঝাপসা দেখায় সে তাদের সাথে পেরে ওঠে না। এরপরই গঙ্গার মনে হতে থাকে তার মেয়েকে বাঁচাতে হবে। আর এই জন্যই সেই অবস্থাতেই পাটেলের লোকগুলোকে মেরে রামের সেই ঘণ্টাটা নিয়ে গঙ্গা সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে গঙ্গা মনে মনে বলছিল, পাটেল তার চোখে যে রসটা দিয়েছে সেটা খুবই পয়জনিয়াস, বিষাক্ত। সেটা যে কোনো পশু পাখিকে মেরে ফেলতে পারে। আর এটা যেহেতু তার চোখে দেয়া হয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই তার চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসবে, এমনকি চলেও যেতে পারে। আর এই সময়ের মধ্যেই আমাকে রামকে খুঁজে বের করতে হবে, যেটা পাটেল কালী মন্দিরের ওই পাশে ঝর্ণার ওই পাশে রেখেছে। না হলে পাটেল আমার মেয়েকে বলি দিয়ে দেবে, কিন্তু আমি সেটা হতে দেব না। গঙ্গা বলতে থাকে, এই ঘটনাগুলো শুরু হয়েছিল ২৪ বছর আগে। ঘটনা ২৪ বছর আগে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মালানা নামের একটা লোককে বাইরে বসে অপেক্ষা করতে দেখা যায়। তখনই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর বাইরে বৃদ্ধ মহিলা এসে বলে, তোমার যমজ ছেলে হয়েছে, কিন্তু তোমার স্ত্রী মারা গেছে। এটা শুনে মালান্না কষ্ট পায়, কিন্তু ভেঙে পড়ে না। একাই তার দুই ছেলেকে সে বড় করতে থাকে। মালান্না পেশায় একজন রাখাল ছিল। গ্রামের সবার গৃহপালিত পশু মালান্না একাই দেখাশোনা করত, আর এটাই তার চাকরি ছিল। মালান্না তার দুই ছেলের নাম একটু ভিন্নভাবে রাখে, অর্থাৎ দুই ছেলের নাম প্রায় একই রাখে, ছোট গঙ্গাধর, বড় গঙ্গাধর। গ্রামের সবাই বলতে থাকে এটা কেমন, কিন্তু তারপরও মালান্না তার মতোই চলতে থাকে। ধীরে ধীরে ছোট গঙ্গাধর আর বড় গঙ্গাধর বড় হতে থাকে। দুই ভাই তার বাবার সাথে খুব ভালোই ছিল। মালান্নার কাছে একটা এমন ছাগল ছিল যেটাকে সবাই পুজো করত, আর যেটা বলি দেওয়ার জন্য সবাই রেখে দিয়েছিল। আর সেটাকে বড় করার দায়িত্ব ছিল মালান্নার কাছে, কারণ সেই গ্রামের উপরে একটা দেবীর অভিশাপ ছিল। আর এই জন্য গ্রামের অনেক মানুষই মারা যাচ্ছিল দিনে দিনে। প্রথমে তারা বমি করত, এরপরে স্কিনে বিভিন্ন ধরনের রোগ হতো, আর এরপরেই তারা ধীরে ধীরে মারা যেত। আর এই জন্য সবাই গ্রামের মনে করত যে তাদের দেবী বালাম্মা
তাদের উপরে নারাজ। আর এই জন্যই তারা বালামার জন্য বলি দিতে চাইছিল, যাতে বালামাকে তারা সন্তুষ্ট করতে পারে আর গ্রামের এই মৃত্যুর মিছিল বন্ধ হতে পারে। এছাড়া সেই গ্রামের 10 কিলোমিটার দূরে বিশাল বড় এক ঝর্ণা ছিল, কিন্তু তারপরেও সেই গ্রামের মানুষ বা কৃষকরা পানি পেত না। সেই গ্রামে কোনো বৃষ্টিপাত হতো না। এই জন্য সেই গ্রামের সবাই ভাবত যে তাদের দেবী বালাম্মা তাদের উপরে অসন্তুষ্ট, আর এই জন্যই গ্রামের এই দশা। সেই গ্রামে 2 ধরনের জাতির মানুষ বাস করত। একটা হচ্ছে পাটেলা এবং তার খানদানরা, আর অন্যটা হচ্ছে নিচু জাতি, যেখানে মাল্লানার মতো মানুষ বাস করে। তাই গ্রামের যতটুকু সুযোগ সুবিধা তার পাটেল এবং খানদানরাই নিয়ে থাকে, আর নিচু জাতিরা সবসময় বঞ্চিত হয়ে থাকে। এই গ্রামের মানুষের পানি নেওয়ার জন্য শুধুমাত্র একটাই কুয়া ছিল, আর নিচু জাতির মানুষরাই সেই কুয়াটা ব্যবহার করত। কিন্তু সেই একই কুয়ার মধ্যে তারা সেই কুয়ার পানি খেত, আবার সেই কুয়ার পানির মধ্যেই গোসল করত। মালান্না তার 2 ছেলেকে নিয়ে সেই কুয়ার কাছে আসে এবং তার কোমরে এক ধরনের পাকা ফল জাতীয় কিছু একটা বেঁধে দেয়, যেগুলো তাদের দুজনকে পানিতে ভাসতে সাহায্য করবে। তখনই ছোট গঙ্গাধর সেখানে একটা সাইনবোর্ড দেখে বলে, বাবা, ওখানে কি লেখা? মালান্না বলে, কি জানি, আমি তো বলতে পারবো না, কারণ সেই গ্রামের কেউই পড়ালেখা জানতো না, যার ফলে সেই সাইনবোর্ডে কি লেখা ছিল তারা কেউ সেটা পড়তে পারতো না। যাই হোক, মালান্না তাদের দুজনকেই সে কুয়াতে নামিয়ে দেয় সাঁতার শেখার জন্য। সেখানে বসেই সে পাহারা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার চড়ানো ছাগলগুলোর মধ্যে সে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেখানে গেলেই সে দেখতে পায় একটা ছাগলের বাচ্চা হবে। সে সেটার জন্যই অপেক্ষা করতে থাকে এবং তাকে সাহায্য করতে থাকে। মালান্না কোথায় গেছে এটা দেখার জন্য গঙ্গা ওপরে চলে যায়, আর তখনই বড় গঙ্গাধরের কোমরের ভেতরে একটা ডালা বেঁধে সেই রশিটা ছিঁড়ে যায়, যার ফলে সেই ফলগুলোও পড়ে যায়, আর বড় গঙ্গাধর সাঁতার না পেরে ডুবে যেতে শুরু করে। এরপরেই গঙ্গা যখন সদ্য জন্মানো সেই ছাগলের বাচ্চাটা নিয়ে কুয়ার কাছে তার ভাইকে দেখাতে আসে, সে তার ভাইয়ের লাশ ভেসে থাকতে দেখে। এটা দেখে মালান্না হতবাক হয়ে যায়। সাথে সাথে কুয়ায় ঝাঁপ দিয়ে তার ছেলের লাশ উদ্ধার করে। গঙ্গা এবং তার বাবা মালান্না তার একমাত্র ভাইকে হারিয়ে একেবারেই ভেঙে পড়ে। আর সেই ঘটনার পরে গঙ্গা পানি দেখে সবসময় অনেক ভয় পেত। তখনই কুয়ার পাশে থাকা সেই বোর্ডটা আমাদের দেখানো হয়, যেখানে একটা ওয়ার্নিং লেখা ছিল। বলা হয়েছিল এই কুয়ার ভেতরে অনেক ছোটখাটো অনেক বড় বড় ডালা রয়েছে, আর যারা সাঁতার কাটবে তারা যেন এগুলো থেকে সাবধান থাকে। কিন্তু গ্রামের কেউ এটা পড়তে পারত না, তাই তারা এই বিষয় নিয়ে তেমন মাথাও ঘামাতো না। আর যার শিকার হয় বড় গঙ্গাধর। গ্রামের একটি ছেলে কুয়োতে পড়ে মারা গেছে, সেদিকে কেউ কোনো ধ্যানই দেয় না। তারা ছিল সেই সদ্য জন্মানো ছাগলের বাচ্চাটাকে নিয়ে, কারণ সেই ছাগল অনেক বছর পরে বাচ্চা দিয়েছে। আর এই সদ্য জন্মানো ছাগলের বাচ্চাটা নিয়ে তারা কোনো একটা রিচুয়াল করতে থাকে। রিচুয়ালটা কিসের জন্য সেটা কিছুক্ষণ পরেই জানা যাবে। একজন লোক সেই ছাগলের বাচ্চাটাকে মালান্নার কাছে নিয়ে আসে আর বলে, তোমাকেই এটার দেখাশোনা করতে হবে, আজ থেকে এটার দায়িত্ব তোমার। মালান্না বলে, আমি পারবো না, আমার ছেলে কিছুক্ষণ আগেই মারা গেছে, আমি এই সব দিকে মন দিতে পারবো না। সবাই গ্রামবাসীরা মালান্নাকে জোর করতে থাকে আর বলে, তোমার ছেলে মারা যাওয়ার কারণে কি আমাদের রিচুয়াল বন্ধ থাকবে? তুমি তো জানো এটা কতটা গুরুত্বপূর্ণ, আর তোমাকেই এই কাজটা করতে হবে, কারণ তুমি ছাড়া এই গ্রামে আর কেই বা রাখাল আছে। বাধ্য হয়ে মালান্না সেই দায়িত্ব নেয়। অন্যদিকে দেখা যায় এই কারণে মালান্না তার ছেলের শেষক্রিয়াতে অংশও নিতে পারেন না। গঙ্গা নিজেই তার ভাইয়ের শেষক্রিয়া করে, আর সে কাঁদতে থাকে। রাতের বেলা মালান্না দেখতে পায় তার ছেলে গঙ্গা কেঁদেই চলছে, এমনকি তার সাথে কথাও বলছে না। আসলে গঙ্গা রাগ করেছিল তার ভাইয়ের শেষক্রিয়াতে মালান্না কেন আসেনি। মালান্না তখন গঙ্গাকে আগের একটি গল্প বলতে শুরু করে, এই গ্রামেরই গল্প। 100 বছর আগে এই গ্রামে ভয়ঙ্কর একটি রোগ দেখা দিয়েছিল, যার ফলে একের পর এক মানুষ মারা যাচ্ছিল, কোনোভাবেই তাদের বাঁচানো যাচ্ছিল না। আর এই রোগ থেকে পরিত্রাণের উপায়ও কেউ জানত না। তাই এটা নিয়ে ভাবতে ভাবতেই সেই গ্রামের পাটেলও অসুস্থ হয়ে পড়ে। একদিন রাতে সেই পাটেল স্বপ্নে দেখে দেবী তার সামনে চলে এসেছে আর বলে দিয়েছে এই গ্রাম থেকে রোগ মুক্তির উপায় কি হবে। সেই দেবী পাটেলাকে স্বপ্নে বলতে থাকে, তোমাদের গ্রামের কুয়ার পাশে একটা পাথর রয়েছে, আর সেই পাথরের ভেতরেই আমি বসবাস করি। সেই পাথরটাকে মন্দির হিসেবে প্রতিস্থাপন করো। একটা সদ্য জন্মানো ছাগলের বাচ্চাকে 12 বছর লালন পালন করার পরে আমার উৎসবের দিন সেটাকে বলি দেবে, আর এটা প্রত্যেক 12 বছর পর পরই করতে হবে। তাহলেই তোমার গ্রামকে আমি হেফাজত করব।
ঘুম থেকে ওঠার পরে পাটেলা সবাইকে মিটিং ডাকে আর বলে স্বপ্নে এটাই সে দেখেছে। পাটেলাই যেহেতু সেই গ্রামের প্রধান ছিল, তাই পাটেলের কথা সবাই মেনে নেয় এবং তারা সেই কাজটাই করে। মন্দিরের পাশে থেকে সে বড় পাথরটা উঠিয়ে নিয়ে এসে মন্দির প্রতিস্থাপন করে আর সেটারই পুজো করতে শুরু করে। এছাড়া তারা সদ্যজাত একটি ছাগলের বাচ্চাকেও লালন পালন করতে শুরু করে, যাতে ১২ বছর পরে সেটাকে বলি দিতে পারে। আর এই দেবীর নামই ছিল বালাম্মা, যে এত বছর ধরে এই গ্রামকে রক্ষা করে আসছিল। আর সেই ছাগলের বলি আর পুজোর কারণে সেই গ্রামের সুখ স্বাচ্ছন্দ্যেই চলছিল সবাই। কিন্তু হঠাৎ করেই ঘটে এক বিপত্তি। এক উৎসবের ৩ দিন আগে বলি দেওয়া সেই ছাগলের বাচ্চাটা মারা যায়। সেবার তারা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও বালাম্মা তাদের কিছুই করে না। গ্রামটা ঠিকঠাকই চলছিল। তারা আবারও একটা ছাগলের বাচ্চা জন্মানোর পরে সেটার জন্য অপেক্ষা করতে থাকে ১২ বছর হওয়ার জন্য। কিন্তু আবারও উৎসবের কয়েক মাস আগেই সেই ছাগলের বাচ্চাটাও মারা যায়। পরপর ২ বার বলি না দেওয়াতে সেই বালাম্মা দেবী রেগে যায় আর সেই গ্রামে অনাসৃষ্টি নেমে আসে। যেমন বৃষ্টি হয় না কয়েক বছর ধরে, এছাড়া বিভিন্ন ধরনের দুর্যোগ তো লেগেই আছে। আর গ্রামে এখন যেসব মানুষ মারা যাচ্ছে সেটার জন্য বালাম্মার সেই অসন্তুষ্ট হওয়াটাকেই সবাই দায়ী করছে। আর এই জন্য আবারও এই ছাগলের বাচ্চাটাকে তারা ১২ বছর ধরে লালন পালন করবে এবং উৎসবের দিন তাকে বলি দেবে। আর এই গুরুর দায়িত্বটাই গ্রামবাসী মালান্নাকে দিয়েছে, যার জন্য সে তার ছেলের শেষকৃত্যে আসতে পারেনি। গঙ্গা বুঝতে পারে এবং তার বাবার কাছে যেয়ে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় সেই গ্রামে একদিন এক অফিসার আসে এবং সবার ব্লাড নিতে থাকে আর বলতে থাকে, তোমাদের এই গ্রামে যে মানুষ মারা যাচ্ছে তার কারণটা কি সেটাই খুঁজে দেখব আমরা। এতে সেই অফিসার বলে এই ব্লাড টেস্টের রেজাল্ট নিয়েই তবেই সে এই গ্রামে আবার ফিরে আসবে। যাওয়ার সময় সেই অফিসার রাস্তায় মালান্নার সাথেও দেখা করে আর বলে, শুনলাম তোমার বড় ছেলেটা নাকি মারা গিয়েছে। মালান্না বলে, হ্যাঁ, কুয়োর মধ্যে পড়ে মারা গিয়েছে, সাঁতার শিখতে গিয়েছিল। তখনই সে অফিসার বলে, তোমাদের কতবার সাবধান করেছি, সাবধানতার জন্য তোমাদের কুয়ার সামনে সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছি, কিন্তু তোমরা তো পড়তেই পারো না, জানবে কি করে সেখানে কি লেখা আছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মালান্না ভাবে তার ছেলেরা বা সে যদি পড়াশোনা জানতো তাহলে তার বড় ছেলেটাকে কুয়োর পানিতে ওভাবে পড়ে মরতে হতো না। তখন থেকে মালান্না সিদ্ধান্ত নেয় সে তার ছোট ছেলে গঙ্গাকে পড়াশোনা শেখাবে। মালান্না গঙ্গাকে নিয়ে সেই গ্রামের স্কুলে চলে আসে, কিন্তু সেই গ্রামের স্কুলে শুধুমাত্র পাটেল এবং তার আত্মীয় স্বজনের লোকেরাই পড়তে পারত। বাকি নিচু জাতের কেউই সেই স্কুলে পড়ার কোনো অধিকার ছিল না। মালান্না গঙ্গাকে নিয়ে স্কুলের বাইরেই অপেক্ষা করতে থাকে। সেই গ্রামের একমাত্র টিচার দুরুধনা সেখানে চলে আসে। দুরুধনাকে মালান্না বলে, স্যার, আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে চাই, ওকে স্কুলে ভর্তি করুন। তখনই দুরুধনা বলে, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? সকাল সকাল কি মদ খেয়ে এসেছ? তুমি জানো না তোমাদের জাতির কেউ এই স্কুলের পড়ার কোনো অধিকার নেই? তুমি দূরে সরো, দূরে সরে কথা বলো। এইভাবে মালান্নাকে অপমান করে তাকে কাছেও আসতে দেয় না। গঙ্গাকে পড়াশোনা করাবে তো দূরের কথা। সে মালান্নাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্লাসে যেয়ে ক্লাস নিতে থাকে আর বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে থাকে। সেই শিক্ষক দেখতে পায় স্কুল ছুটির পরেও মালান্না গঙ্গাকে নিয়ে সেখানেই বসেছিল, কিন্তু তারপরেও দুরুধনা তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে তাকে অবহেলা করে সেখান থেকে চলে আসে। যখনই মালান্না আবারও রিকোয়েস্ট করে তাকে, তখনই দুরুধনা তাকে বলে, আমার হাতে কিছুই নেই, সবকিছু পাটেলার হাতে। তুমি পাটেলার কাছে যাও এবং তার কাছ থেকে পারমিশন নিয়ে আসো। সে যদি বলে তাহলে আমি অবশ্যই তোমার ছেলেকে পড়াবো। আর এই পাটেলার পরিবার ছিল এই গ্রামের মেইন পরিবার। যদিও পাটেলার অনেক পরিবার ছিল, কিন্তু সেই পরিবারগুলোর মধ্যে একটা পরিবার ছিল প্রধান, যে এই গ্রামটাকে শাসন করত। আর সেই পরিবারের মধ্য থেকে যে কোনো একজনের উপরে প্রত্যেক বছর সেই দেবী বালাম্মা ভর করত। আর এভাবেই সেই বালাম্মা এই গ্রামের বিভিন্ন সমস্যার কথা তাদের বলে দিত। বালাম্মা সেই পাটেলের উপরে ভর করত কারণ তারা খুব ভালো মনের হতো। আর এই রীতি বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসছে। কিন্তু হঠাৎ করে এক পাটেলার উপরে বালাম্মা আর ভর করছিল না। বছরের পর বছর কেটে যায়, কিন্তু সেই পাটেলের উপরে দেবী ভর করে না। আর এতে গ্রামবাসীরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তারা ভাবে নিশ্চয়ই পাটেলার মধ্যে অথবা এই গ্রামের মধ্যে কোনো সমস্যা রয়েছে। তারা ভাবতে থাকে বালাম্মা হয়তো তাদের উপরে অসন্তুষ্ট, আর এই জন্যই তারা সেই বলিগুলো দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। বছরের পর বছর প্রত্যেকটা রিচুয়ালের দিন সেই পাটেল সেজেগুজে মন্দিরে বসত, কিন্তু সেই বালাম্মা দেবী তার উপরে ভর করত না। এরপরে গ্রামবাসীরা ভাবতে থাকে হয়তো পাটেলাকে বিয়ে দিলে এর কোনো পরিবর্তন হতে পারে, হয়তো বালাম্মা খুশি হতে পারে।
তারা সেটাই করে, পাটেলার বিয়ে দেয়। কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। সবাই ভাবে হয়তো পাটেলার সন্তান হলে এর কোনো পরিত্রাণ হতে পারে, তারা সেটাই করে। কিন্তু তারপরেও হয় না, কারণ পাটেলার মেয়ে হয়েছিল। সবাই ভাবতে থাকে এবার তাহলে পাটেলার একটা ছেলে লাগবে, তাহলেই এর পরিবর্তন হতে পারে। কিন্তু ছেলের জন্য যতবারই পাটেলার স্ত্রী প্রেগনেন্ট হয়, ঠিক ততবারই তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। আর গ্রামবাসীরা এটা সেই অভিশাপ মনে করতে থাকে। আসলে পাটেলার পূর্বপুরুষরা যতটা ভালো মনের ছিল, পাটেলা ছিল ঠিক ততটাই বিপরীত। কারণ সে গরিব দুঃখীদের একেবারেই দেখতে পারত না। গরিব কৃষকরা যখন বলতো যে খরার কারণে তাদের ফসল নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানির অভাবে তাদের জমি শুকিয়ে গেছে, এখন তারা পাটেলের জমিতে চাষ করতে চায় বর্গা হিসেবে, পাটেল তাদের সরাসরি না করে দিত, তাদের ভয় দেখাতো। অন্যদিকে তার স্ত্রী যদি কখন এর প্রতিবাদ করত, পাটেল তাকে মারধর করত। কারণ তার স্ত্রী নিচু জাতির ছেলেমেয়েদের পড়ালেখার জন্য বলতো। পাটেলা বলতো নিচু জাতির ছেলেমেয়েদের পড়ালেখা সে কখনোই সহ্য করতে পারে না। তখনই পাটেলা তার ছোটবেলার একটা ঘটনা বলতে শুরু করে। সে বলে সবসময় সে দেখে আসছে তারা উপরে থাকে আর নিচু জাতির মানুষগুলো তাদের সম্মান করে নিচে বসে, এমনকি তাদের সামনে স্যান্ডেল পরেও আসার সাহস তার পায় না। কিন্তু হঠাৎ করেই নিচু জাতের এক লোক স্যান্ডেল পরে সেখানে চলে আসে, কারণ সে ছিল শিক্ষিত, সে পড়াশোনা করেছে। আমার বাবা অনেক ভালো মনের মানুষ ছিল, তাই সেই লোকটাকে সে সাদরে গ্রহণ করায়। এমনকি একই চেয়ারে বসে আমাদের সাথে খাবারও খায়। সে আমাদের বাড়িতে বসে আমার বাবার সাথে গল্প করে হাসাহাসিও করে। আর এই পুরো সাহসটাই সে পেয়েছে শুধুমাত্র শিক্ষার জন্য। পাটেলা বলে সেই সময় থেকে নিচু জাতির মানুষের শিক্ষাকে আমি ঘৃণা করি। সেই রাতেই পাটেলা সেই চেয়ারটাকেই পুড়িয়ে দিয়েছিল যেখানে সেই লোকটা বসেছিল। পাটেলার মনোভাব এতটাই হিংসাত্মক ছিল। পাটেলা বলে আমি কখনো চাই না নিচু জাতির কেউ আমাদের বরাবর হয়ে আমাদের সাথে কথা বলুক, আর এই জন্য নিচু জাতির কেউ পড়াশোনা করুক, এটা আমি চাই না। একদিন মালান্নাকে দেখা যায় সে তার ছেলে গঙ্গাকে নিয়ে পাটেলার বাড়িতে চলে আসে আর তার সামনে হাত জোর করে রিকোয়েস্ট করে যে পাটেলা, আমি আমার ছেলেকে সেই স্কুলে পড়াতে চাই, আপনি পারমিশন দিলে গঙ্গাকে আমি স্কুলে পাঠাবো। মাস্টারজি বলেছে আপনি বললেই সে তাকে পড়াবে। এতে পাটেলা মনে মনে অনেক রেগে যায়। পাটেলা গঙ্গাকে এক মগ পানি দেয় আর বলে রামকেই খাইয়ে আসার জন্য। এই রাম হচ্ছে সেই ছাগলটা যাকে বলি দেওয়ার জন্য বড় করা হচ্ছে। ছোট গঙ্গা তখনই বুঝতে পেরেছিল যে তার বাবার সাথে নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা হবে, কিন্তু সে পাটেলার কথা অমান্য করতে পারত না। আর এই জন্যই দৌড়ে সে পানিটা দিয়ে আসতে যায়। আর এইদিকে পাটেলা মালান্নাকে মারতে শুরু করে। সে বলতে থাকে তোমার এত বড় সাহস, তুমি আমার জাতের ছেলে মেয়েদের সাথে তোমার ছেলেকে পড়াতে চাও, এটা বলে সে মালান্নাকে প্রচন্ড মারতে থাকে। আর এইভাবে মারতে মারতে একটা সময় মালান্নাকে পাটেলা মেরেই ফেলে। যখন সে বুঝতে পারে সেও ভুল করে ফেলেছে, এখন যদি গ্রামবাসীরা এটা জানতে পারে যে পাটেলাই মালান্নাকে মেরে ফেলেছে, তাহলে তারা রেগে যাবে। আর ঠিক ওই সময়টাতে পাটেলার স্ত্রীর পেইন শুরু হয়, অর্থাৎ সে গর্ভবতী ছিল। পাটেলা এই সব কিছু মিলিয়ে একটা নাটক শুরু করে গ্রামবাসীকে ভুল পথে চালানোর জন্য। সে তার লোকদের অর্ডার দেয় তারা যেন গ্রামবাসীকে বলে যে পাটেলের উপরে বালাম্মা ভর করেছে, আর সে এটার মিথ্যে নাটক করতে শুরু করে মন্দিরে বসে বসে। গ্রামবাসীরা এটাই বিশ্বাস করে নেয়, তারা অনেক খুশি যে বালাম্মা অবশেষে তাদের উপরে খুশি হয়ে পাটেলের উপরে ভর করেছে। আর পাটেলা এটারই সুযোগ নেয়। সে বিভিন্নভাবে বলতে থাকে যে এই গ্রামে পাটেলা পরিবার সবার থেকে উপরে, নিচু জাতির লোকেরা যদি পাটেলা পরিবারের সমান হতে চায় তাহলে এতে বালাম্মা অসন্তুষ্ট হবে। নিচু জাতের কেউ সেই স্কুলে পড়তে পারবে না, এমনকি তাদের কুয়ো থেকে তারা পানিও ওঠাতে পারবে না। কেউ যদি এর বাইরে চলে যায় তাহলে মালান্নার মতো তার পরিণত হবে। অর্থাৎ মালান্নাকে যে বালাম্মা মেরেছে, গ্রামবাসীকে এটাই বিশ্বাস করিয়ে দেয় পাটেলা। কিন্তু সেখানে গঙ্গা ছিল আর সে জানত এটা বালাম্মা করেনি, বরং পাটেলা নিজেই করেছে। আর এই জন্য সে মনে মনে তখন থেকেই পাটেলাকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু প্রমাণের অভাবে গঙ্গা কাউকে এই কথাটা কখনোই বিশ্বাস করাতে পারেনি। এদিকে মালান্না মারা যাওয়ার পরে গ্রামবাসীরা সেই ছাগল পালনের দায়িত্বটা গঙ্গাকে দেয় এবং রামের দায়িত্ব গঙ্গাকে দেয়, এবং রামকে পাহারা দেওয়ার জন্য সেই গ্রামবাসীরা প্রত্যেকদিন রাতে জেগে থাকত, কারণ এটাই পাটেলা তাদের বলেছিল। এদিকে ছোটবেলা থেকেই গঙ্গা গ্রামবাসীকে সবাইকে একে একে বোঝানোর চেষ্টা করে যে পাটেলের উপরে কোনো বালাম্মা ভর করেনি, সে নাটক করছে। কিন্তু যেহেতু তার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই সবাই তাকে পাগল বলতো। কিন্তু পাটেলা যে বালাম্মা ভর করার নাটক করছিল এতদিন, তাতে গ্রামবাসীর
কোনো উন্নতি হয়নি, গ্রামেরও কোনো উন্নতি হয়নি। কিন্তু তারপরও গ্রামবাসীরা এটা বিশ্বাসই করতে চাইত না যে পাটেলা নাটক করছে। এই গ্রামে শুধুমাত্র জাঙ্গু নামেরই গঙ্গার এক বন্ধু ছিল, যে গঙ্গার কথাগুলো বিশ্বাস করত। অন্যদিকে সেই অফিসারকে দেখানো হয় যে গঙ্গা যখন ছোট ছিল তখন এসেছিল, ব্লাড স্যাম্পল নিয়ে গিয়েছিল, আর এত বছর পর সে ফেরত এসেছে। সে সবাইকে বলতে থাকে যে তোমাদের এই গ্রামের সবার কলেরা হয়ে গেছে। তখনই একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। এই লোকটা ভালো ছিল, সেই অফিসার এই গ্রামবাসীদের জন্য কলেরার ওষুধ নিয়ে আসছিল, কিন্তু রাস্তায় তার সাথে পাটেলার দেখা হয়। আর পাটেলার সেই ওষুধগুলো ফেলে দেয় আর বলে গ্রামবাসীরা ভালো হলে সেটা আমার কথায় ভালো হবে, এই ওষুধপত্র নয়। সেই অফিসারও তার কথা শুনতে বাধ্য হয়, আর এই জন্য সে তার শেষ চেষ্টা করে। কলার থেকে মুক্তির উপায় লেখা কিছু পোস্টার সেই গ্রামবাসীদের দেয়, কিন্তু সেই গ্রামবাসীদের মধ্যে কেউ পড়াশোনা জানত না, তাই সেই পোস্টারগুলোও তারা পড়তে পারত না। তারা বিভিন্ন উল্টাপাল্টা কাজে সেই পোস্টারগুলো লাগাতে থাকে। এভাবেই দিন চলছিল। হঠাৎ করেই গঙ্গার সাথে রাস্তায় একদিন পাটেলার দেখা হয়। পাটেলা তাকে বলে, তুমি এত বছর ধরে সবাইকে বলে বিশ্বাস করাতে পারোনি, আজকে কিভাবে করাবে? তাই এসব কথা বলা বাদ দাও। কিন্তু বারবারই গঙ্গা তার দিকে ওইভাবে চেয়েছিল, যেটা দেখে পাটেলা সহ্য করতে পারছিল না। তাকে চোখ নামাতে বলে। গঙ্গা যখন চোখ নামাচ্ছিল না, তখন পাটেলা তাকে মারতে শুরু করে। তার লোকেরা তাকে মারতে শুরু করে আর মেরে সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা কখনোই গঙ্গার কথা বিশ্বাস করেনি। তাই পাটেলা যেহেতু তাকে মেরেছে, তাই কেউ তাকে সাহায্যও করে না। ঠিক ওই সময় সেখানে বুজ্জাম্মা নামের একটি মেয়ে চলে আসে আর পাটেলার মাথায় তার ওড়না ছিঁড়ে ব্যান্ডেজ করে দেয়। এছাড়া তাকে পানিও দেয় আর বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কারণ আমি জানি যে পাটেলা নাটক করছে। বুজাম্মার একটি ভাইও ছিল, সিনু। বুজাম্মা তার সাথে চলে যায়। অন্যদিকে গঙ্গা বুজাম্মাকে দেখার পরেই তার প্রেমে পড়ে যায়। একদিন সেই সিনুকে দেখা যায় মদের আড্ডাখানায় বসে মদ খেতে। সেখানে একটা লোক সিনুকে ইচ্ছে করে মদ খাওয়াচ্ছিল। একটা সময় সিনু মদ খেতে খেতে বেহুশ হয়ে যায়। সেখানে চলে আসে বুজাম্মা আর তার ভাই সিনুকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটা বুজাম্মাকে বলে, তুমি জানো কেন আমি তোমার ভাইকে মদ খাওয়াই? যাতে আমি তোমাকে পেতে পারি। এটা শুনে বুজাম্মা রেগে যায়, কিন্তু সেই লোকটা তাকে বাজেভাবে টাচ করে। ছেলেটা সেখান থেকে চলে যাওয়ার পরে গঙ্গা সেখানে চলে আসে। গঙ্গা আর বুজাম্মা মিলে সিনুকে নিয়ে যেতে থাকে আর যেতে যেতে কথা বলতে থাকে। সে বুজাম্মাকে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে যে পাটেলা অভিনয় করে? এছাড়া গঙ্গা বুজাম্মাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বুজাম্মা বলে না, বলে তুমি খুঁজে বের করো। পরের দিনই দেখা যায় গঙ্গা বুজাম্মার এক বান্ধবীকে কিছু খাইয়ে তার নাম জেনে ফেলে। আর এভাবেই তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে। আর ধীরে ধীরে দেখা যায় সেই বুজাম্মাও গঙ্গাকে ভালোবাসতে শুরু করে। এভাবে একদিন তাদের ভালোবাসার গল্প চলতে চলতে হঠাৎ করেই সেই ছেলেটা গঙ্গাকে মারতে শুরু করে, কারণ সে জেনে ফেলেছিল তার এবং বুজাম্মার মধ্যে একটা সম্পর্ক চলছে। আর এভাবে সিনুও বিষয়টা জেনে ফেলে। সিনু প্রথমে সেই ছেলেটাকে দিয়ে গঙ্গাকে মারার চেষ্টা করে, কিন্তু তাতেও কাজ হয় না। এরপরে সে বুজাম্মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর বলে যে সেই গঙ্গা আমাদের থেকেও নিচু জাতির, কেন তুমি ওকে বিয়ে করবে? ছোটবেলা তোমার একটা খেলনা হারিয়ে যাওয়াতে তুমি অনেক কাঁদছিলে, আর আমি তোমাকে ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করেছি। তুমি যদি আমার কথার বাইরে চলে যাও তাহলে আমি কতটা কষ্ট পাবো। এতে গলে যায় বুজাম্মা আর বলে, ঠিক আছে, আমি ওর কাছে যাব না, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। পরের দিনই বুজাম্মা গঙ্গার সাথে দেখা করে আর বলে, আমার ভাই তোমাকে পছন্দ করে না, তাই তুমি আমাকে ভুলে যাও, আমাদের বিয়েও হবে না, মিলনও হবে না। গঙ্গা বলে, তুমি এমনটা বলো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তখনই বুজাম্মা বলে, তাহলে ঠিক আছে, কুয়ার ওই পাথরের ভিতরে তোমার নাম লিখে দেখাও। এখন গঙ্গা তো পড়াশোনা জানতো না, সে নাম কি করে লিখবে? বুজাম্মা বলে, জানি পারবে না। সে উঠে চলে যায়। গঙ্গা বলে, এটা ছাড়া অন্য যে কোনো কিছু করতে বলো, আমি করব। বুজাম্মা বলে, ঠিক আছে, এই কুয়োতে ঝাঁপ দিয়ে দেখাও। যেহেতু গঙ্গা তার ভাই মারা যাওয়ার পর থেকেই পানি দেখে ভয় পেত, তাই সে এটাও পারে না। বুজাম্মা বলে, আমি জানি তুমি পারবে না। এটা বলে বুজাম্মা সেখান থেকে চলে যায়। কিছুদিন পরেই বুজাম্মার ভাই সিনু সেই ছেলেটার সাথে বুজাম্মার বিয়ে ঠিক করে দেয়। এটা শোনার পরে গঙ্গা দৌড়ে সেই বিয়ের অনুষ্ঠানে চলে এসে সিনুর সাথে গোলমাল করতে শুরু করে। তখনই সেখানে বুজাম্মা চলে আসে আর বলে, তোমাকে তো বলেছি তোমার আমার বিয়ে হতে পারে না, তুমি এখান থেকে চলে যাও। গঙ্গা বুজাম্মাকে বলে, আমি জানি তুমি শুধুমাত্র তোমার ভাইয়ের জন্য এই বিয়েটা করছো, তুমি এই বিয়েতে রাজি না,
তুমি বিয়েতে খুশি না। অন্যদিকে সেই ছেলেটা এটা দেখে তাড়াতাড়ি বুজাম্মার কাছে চলে আসে আর রেগে গিয়ে বলে, তোমার বিয়ে হচ্ছে আমার সাথে, আর তুমি এখানে ওর সাথে দাঁড়িয়ে কেন গল্প করছো? এটা বলেই সে বুজাম্মাকে একটা চড় মেরে বসে। সিনুও তার বোনকে অনেক ভালোবাসতো, কিন্তু তখন সে কিছুই করতে পারে না। এরপরেই বুজাম্মা গঙ্গাকে বলে, তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে ওকে মেরে দেখাও। তুমি যদি মারতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করব। সেই ছেলেটা হাসে, কিন্তু গঙ্গা অবশেষে তার ভালোবাসাকে পাওয়ার জন্য সেই ছেলেটাকে মেরে বসে আর তাকে রক্তাক্ত করে বুজাম্মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। গঙ্গা আর বুজাম্মা সেই গ্রামের এই মন্দিরে যে বিয়ে করে নেয় আর তাদের জীবন ভালোই কাটছিল। হঠাৎ করেই বুজাম্মা প্রেগনেন্ট হয়ে যায় আর এই খুশির খবরটা গঙ্গা শিনুকে দেয়। শিনু এতদিন তাদের বিয়েটা মেনে নেয়নি, কিন্তু এই খুশির খবর শুনে সেও আর দূরে থাকতে পারে না। সে তাদের বিয়েটা মেনে নেয় আর এতে বুজাম্মা অনেক খুশি হয়। আর কিছুদিন পরেই বুজাম্মা আর গঙ্গার মেয়ে হয়। তারা মেয়েটির নাম রাখে সরস্বতী। গঙ্গা ভাবে তার বাবা তাকে পড়াতে চেয়েছিল কিন্তু পারেনি, তাই সে তার মেয়ে সরস্বতীকে পড়ানোর চেষ্টা করে, তাকে স্কুলে নিয়ে যায়, কিন্তু সেই শিক্ষক কোনোভাবেই তাকে পড়াতে রাজি হয় না। দুরাধনা যখন রাজি হচ্ছিল না, গঙ্গা তার মেয়ে সরস্বতীকে নিয়ে রাস্তার মধ্যেই দুরাধনার সাথে দেখা করে আর বলে তার মেয়েকে পড়ানোর জন্য, অনেক রিকোয়েস্ট করে, হাতে পায়ে ধরে। অবশেষে দুরাধনা বলে, তুমি যদি আমার জন্য কিছু করতে পারো তাহলেই আমি তোমার মেয়েকে পড়াবো। দুর্ধনা বলে, আমি শুনেছি ওই পাহাড়ে খুব ভালো মধু পাওয়া যায়। তুমি যদি আমার জন্য এক বোতল মধু এনে দিতে পারো তাহলেই আমি তোমার মেয়েকে পড়াবো। গঙ্গা এবং সরস্বতী সেই পাহাড়ে চলে যায়। অনেক কষ্টে গঙ্গা এবং তার মেয়ে সরস্বতী সে পাহাড়ে যেয়ে সেই মধু নিয়ে আসে আর দুর্ধনাকে দেয়। অবশেষে দুর্ধনা তার কথা রাখে। সেই রাস্তার মধ্যেই সরস্বতীকে সে একা একা পড়াতে শুরু করে। দু একদিন যাওয়ার পরেও দুর্ধনা আবার গঙ্গাকে বলে, আসলে আমার দ্বিতীয় স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে আর আমি বউ ছাড়া একদম থাকতে পারি না। আমি শুনেছি পাহাড়ের ওই পারে খুবই সুন্দর হলুদ এক ফুল পাওয়া যায়। তুমি যদি ওই ফুলটা আমাকে এনে দিতে পারো তাহলে আমার দ্বিতীয় স্ত্রীকে সেই ফুলটা দিয়ে আমি তার রাগ ভাঙাতাম। গঙ্গা বুঝতে পারে যদি এটা সে না করে তাহলে সরস্বতীকে সেই দুর্ধনা পড়াবে না। গঙ্গা বলে, ঠিক আছে, আমি ফুলটা এনে দেব। পরের দিনই গঙ্গা সরস্বতীকে নিয়ে সেই পাহাড়ে চলে যায় আর পাহাড়ের নিচে সরস্বতীকে রেখে সেই ফুলটা আনতে চলে যায় গঙ্গা। সেই ফুলটা তো সে নিয়ে নেয়, কিন্তু পাহাড় থেকে নামার সময় হঠাৎ করেই তার পা পিছলে পড়ে যেতে শুরু করে আর সেখানে থাকা কাঁটার ভেতরে গঙ্গার পুরো শরীর গেঁথে যায়। সে পায়েও ব্যথা পায়, পুরো শরীরেও কাঁটা বিঁধে যায়, কিন্তু তারপরেও সেই ফুল এনে সে দুর্ধনাকে দেয় আর বলে তার মেয়েকে পড়ানোর জন্য। আর সরস্বতীও খুব ভালো করে পড়ছিল। এর কয়েকদিন যাওয়ার পরে দুর্ধনা নতুন বায়না ধরে। সে গঙ্গাকে বলে, আমি যখনই পাটেলের বাড়িতে যাওয়া আসা করি তার বাড়িতে খুবই চমৎকার একটি দেবীর মূর্তি দেখেছি। সেই মূর্তিটার জন্যই পাটেল এত বড় লোক। আমি চাই সেই মূর্তিটা তুমি আমাকে দাও। সেটা আমার কাছে থাকলে আমিও অনেক ওপরে উঠে যাব। আর সেটা যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে সারা জীবন আমি তোমার মেয়েকে ফিরিতে পড়াবো। গঙ্গা বলে, ঠিক আছে, আমি সেটাও এনে দেব আপনাকে। সেই রাতেই গঙ্গা চলে যায় পাটেলের বাড়িতে সেই মূর্তি চুরি করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে পাটেলের হাতে ধরা পড়ে যায়। পাটেল বলে, এত বছর এই গ্রামের কেউ সাহস করেনি এই মূর্তি চুরি করার, তুমি প্রথমবার করেছ। তার মানে এর পেছনে নিশ্চয়ই কেউ রয়েছে, বলো এর পেছনে কে আছে। কিন্তু কোনোভাবেই গঙ্গা সেই দুর্ঘটনার নাম বলে না। পাটেলের লোকেরা গঙ্গাকে মারে। সেখানে পাটেলের দুই কুকুর গঙ্গাকে কামড়াতে থাকে, কিন্তু এত কিছু পরেও গঙ্গা সেই নাম বলে না। অবশেষে পাটেলা বলে, বুঝতে পেরেছি, এর পেছনে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছে। ঠিক আছে, তুমি চলে যাও, আমি নিজেই সেটা খুঁজে বের করব। পরদিন দুর্ধনা যখন এটা জানতে পারে সে গঙ্গাকে বলে, ঠিক আছে, তুমি আজকে যেহেতু পারোনি কালকে আবার ট্রাই করো, কালকে আবার পারবে। ঠিক তখনই দূর থেকে পাটেলের দুইজন লোক দেখতে পায় গঙ্গার মেয়ে সরস্বতীকে সেই দুর্ধনা রাস্তায় পড়াচ্ছে। এটা যখন পাটেল জানতে পারে, পাটেল তার লোকদের বলে সেই রাম নামের ছাগলটাকে চুরি করে নিয়ে আসার জন্য। গঙ্গা যখন ছাগলগুলোকে চড়াতে দিয়ে একটু ঘুমাচ্ছিল সেই সুযোগে পাটেলের লোকগুলো সেই ছাগলটাকে চুরি করে নিয়ে আসে। অন্যদিকে গ্রামবাসীরা যখন এটা জানতে পারে যে গঙ্গা সেই রামকে হারিয়ে ফেলেছে, তখন তারা তার উপরে চড়াও হয়। সিনু এবং বাকিরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা মানতে নারাজ। তখনই সেখানে চলে আসে পাটেলা আর গ্রামবাসীরা তাকে দেখে শান্ত হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, যা হওয়ার হয়েছে। আর গঙ্গা একা সেই গ্রামকে কিভাবে খুঁজবে, গ্রামবাসীরা সবাই মিলে আমরা তাকে খুঁজব। ঠিক তখনই পাটেলা সেখানে অভিনয় করে সেই বালাম্মা দেবী তার উপরে ভর করেছে আর পাটেলা বলে দেয় যে এই গঙ্গাকে একা রামকে খুঁজে বেড়াতে হবে, অন্য কেউ খুঁজলে সেটা হবে না। আর পাটেলের কথা মতো গঙ্গা এবং তার পরিবারকে
গ্রাম থেকে আলাদা করে দেয়, একঘরে করে দেয়। তারা গ্রামের বাইরে যেয়ে ছোট্ট একটা ঘর বানিয়ে সেখানেই থাকতে শুরু করে। অন্যদিকে পাটেলা খোঁজ নিয়ে ফেলে যে দুর্যোধনাই গঙ্গাকে বলেছিল তার ঘর থেকে মূর্তি চুরি করার জন্য। এই জন্য তার লোক দিয়ে দুর্যোধনাকে ধরে এনে পেটাতে শুরু করে আর বলে, তোমার এত বড় সাহস, আমার ঘর থেকে মূর্তি চুরি করতে শুরু করো। দুর্যোধনা তার কাছে বারবার মাপ চায়, কিন্তু পাটেলার লোকরা কোনোভাবেই মার থামায় না। তখনই সে জানতে পারে যে গঙ্গাকে তারা অনেক মেরেছে, এমনকি কুকুর দিয়েও কামড়িয়েছে, কিন্তু তারপরেও কোনোভাবেই গঙ্গা সেই দুর্যোধনের নাম বলেনি। এটা শুনে সে অবাক হয়ে যায়। দুর্যোধনার সাথে সাথে গঙ্গার কাছে চলে আসে। গঙ্গা ভয় পেতে থাকে, কিন্তু দুর্যোধনা বলে, তুমি আমার কাছে এসো। আসলে আমি এতদিন ভুল ছিলাম, তুমি এত কিছুর পরও আমার নামটা বলনি। আসলে তোমরা ছোট জাতি নাও, আমাদের মন মানসিকতা ছোট। আমি পড়াবো, তোমার মেয়েকে পড়াবো, শুধু তোমার মেয়েকে নয়, এই গ্রামের সব বাচ্চাদের পড়াবো, আর আমি ওদের দেখিয়ে দেব শিক্ষার ক্ষমতা কতটুকু। কিন্তু এর আগে তোমাকে সেই রামকে খুঁজে বের করতে হবে, তাহলেই গ্রামবাসী অনুমতি দেবে তোমার মেয়েসহ সবাইকে পড়ানোর জন্য। এটা শুনে গঙ্গা অনেক খুশি হয়ে যায় আর রামকে খুঁজতে শুরু করে। বিভিন্ন মন্দিরে পূজা দেয় যাতে রামকে সে দ্রুত খুঁজে বের করতে পারে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ গ্রামবাসীরা তাকে বিভিন্ন জিনিস করতে বলে আর গঙ্গা সেটাই করে। কোনো মন্দিরে যে হয়তো সে মাথায় নারকেল ভাঙে, কোনো মন্দিরে যে জিহ্বার ভিতরে ত্রিশূল বিধায়, আবার কোনো মন্দিরে যে সে আগুনের উপরে হেঁটে চলে, অথবা কোনো মন্দিরে যে সে ঘামাগড়ি দেয়। এ ধরনের সবকিছুই করে, কিন্তু তারপরও রামকে সে খুঁজে পায় না। এরপরে হঠাৎ করে একদিন পাটেলা আবারও নাটক শুরু করে যে বাগানমা তার উপরে ভর করেছে, আর সে গ্রামবাসীদের বলতে থাকে, তোমরা রামকে খুঁজে বের করতে পারোনি, কিন্তু আমি পেরেছি। সেই ঝর্ণার নিচে রাম রয়েছে, তোমাদের যে কোনো একজনকে ঝর্ণার মধ্যে ঝাঁপ দিয়ে তারপর রামকে নিয়ে আসতে হবে। কিন্তু গ্রামবাসীরা জানত সেই ঝর্ণাটা খুবই ভয়ঙ্কর, সেখানে যদি কেউ ঝাঁপ দেয় তাহলে সে আর জীবিত ফিরে আসতে পারবে না, কিন্তু তাদের রামকে তো লাগবে। এই জন্য তারা গ্রামবাসীরা ভাবে যে তারা এই কথাটা গঙ্গাকে বলবে, আর গঙ্গাকে বলবে সেখান থেকে নিয়ে আসার জন্য রামকে। এরপরে গঙ্গাকে যেয়ে যখন গ্রামবাসী বলে, গঙ্গা এতেও রাজি হয়ে যায়, কিন্তু বুচাম্মা অনেক ভয় পেয়ে যায়। সে জানত সেই ঝর্ণাতে গেলে গঙ্গা আর ফিরে আসবে না। তাই সে পাটিলের কাছে চলে আসে তার মেয়েকে নিয়ে আর বলে, আপনি গ্রামবাসীদের বোঝান, গঙ্গাকে ফেরান, ওই ঝর্ণাতে গেলে সে আর কখনো ফিরে আসবে না। তখনই পাটেল বলে, বছরের পর বছর ধরে তোমাদের মতো নিচু জাতির লোকেরা আমাদের দাসত্ব করে আসছে। এখন তোমাদের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে তাহলে সেই দাসত্ব কে করবে? তুমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করো, আর তোমার মেয়ে আমার ছেলেমেয়েদের সাথে পড়াশোনা করবে। তখনই আমরা জানতে পারি বুজম্মা ছোটবেলা থেকেই পাটেলের বাড়িতে কাজ করত, আর এই জন্যই সে জানে যে পাটেলার উপরে কোনো দেবী ভর করেনি, সে সবাইকে ধোঁকা দিচ্ছে। এছাড়া বুজম্মা এটাও জানে ওই রাতে পাটেলাই গঙ্গার বাবা মালান্নাকে মেরেছিল, কিন্তু এটা সে কখনো কাউকে বলেনি। এখন যখন পাটেলা তার কোনো কথাই শুনছিল না, তখনই বুজাম্মা বলে, আমি জানি তুমিই গঙ্গার বাবাকে মেরেছ, আর এটা যদি একবার গঙ্গা জেনে যায় তাহলে কি করবে বুঝতে পেরেছ? সে আমাকে পাওয়ার জন্য একটা লোককে এমনভাবে মেরেছিল যে 7 দিন ধরে সে বিছানা থেকে উঠতে পারেনি। তাহলে ভাবো তোমার কি করবে? এটা শুনে পাটেল একটু ভয় পেয়ে যায় আর রেগেও যায়। এরপরে সে বুজাম্মার পেটে লাথি মেরে বসে। পাটেল বলতে থাকে, তুমি আমাকে ভয় দেখাও, দেখো এর পরিণতি কি হয়। পাটেল তার লোকদের দিয়ে বুজাম্মাকে মারতে শুরু করে। গ্রামের মধ্যে নিয়েই বুজাম্মাকে সেই লোকগুলো মারতে শুরু করে, কিন্তু যেহেতু তারা এক ঘরে ছিল আর সেই লোকগুলো পাটেলার ছিল, তাই গ্রামবাসীরা শুধু চেয়ে চেয়ে দেখে, কেউ কিচ্ছু বলে না। অন্যদিকে সেখানে খবর পেয়ে সিনু চলে আসে। সিনু তার বোন বুজাম্মাকে বাঁচাতে চায়, কিন্তু সেই লোকগুলো সিনুকেও মারতে শুরু করে। গ্রামবাসীরা তারপরও নীরব ছিল। অনেক কষ্টে একটা সময় অনেক মার খাওয়ার পরে বুজম্মা ধীরে ধীরে তার বাড়িতে চলে আসে, আর গঙ্গা যখন এটা দেখতে পায় সে প্রচণ্ড ভেঙে পড়ে। কিন্তু বুজাম্মা গঙ্গাকে বলে, আমার ব্যথা কোনো কিছুই না, নিচু জাতি আর উঁচু জাতি নিয়ে যে কথাগুলো পাটেল আমাকে বলেছে সেটার ব্যথা অনেক গভীর। আর এখন যাই হোক না কেন, তুমি সরস্বতীকে পড়াবেই। গঙ্গাও তাকে কথা দেয়। পরদিনই গঙ্গা তার মেয়ে সরস্বতীকে নিয়ে গ্রামের ভেতরে যেতে শুরু করে তার সাইকেল দিয়ে সেই স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর এটা জানতে পেরেই গ্রামবাসীরা তাদের হাতে হাতিয়ার নিয়ে গঙ্গাকে মারার জন্য তার পিছু ছুটতে থাকে। গ্রামবাসীরা যখন গঙ্গাকে থামাতে পারছিল না, ঠিক তখনই তারা ঢিল মারতে শুরু করে, আর একটা ঢিল সরস্বতীর মাথায় এসে লাগে, রক্ত বের হতে থাকে। এটা দেখে গঙ্গা অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে তাড়াতাড়ি স্কুলে না গিয়ে সে তার মেয়ে সরস্বতীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। তার সব মেহনত পানিতে চলে যায়। বুজাম্মা সরস্বতীর মাথায়
ব্যান্ডেজ করে দিতে থাকে, বিভিন্ন ওষুধ লাগাতে থাকে। এর একদিন পরে গ্রামবাসীরা গঙ্গার বাড়ির সামনে আসে আর বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি কি করতে যাচ্ছ? ঠিক ওই সময়টাতে দেখা যায় সরস্বতী কিছুটা ভালো হয়েছিল আর সে একটা পোস্টার পড়তে শুরু করে, যে পোস্টারটা সেই অফিসার গ্রামবাসীদের দিয়েছিল। আর সেই পোস্টারে আসলে কলেরা থেকে কিভাবে বাঁচা যায় সেটারই নিয়ম লেখা ছিল, আর সেটাই সরস্বতী পড়তে শুরু করে। তখনই গঙ্গা গ্রামবাসীকে বলতে থাকে, একটু আগেও কলেরা থেকে কিভাবে বাঁচতে হবে আমরা সেটা জানতাম না, কিন্তু এখন জানি। তো আমাদের মধ্যে কেউ যদি আগে থেকেই পড়াশোনা জানতো, তাহলে গ্রামের এত এত মানুষকে এভাবে মরতে হতো না। গ্রামবাসীরাও কিছুটা বুঝতে পারে, তাদের চোখ কিছুটা খুলে যায়। অন্যদিকে তখনও গঙ্গা সেই রামের খুঁজেই ছিল। সে সেই ঝর্ণার কাছে আসে, কিন্তু পানি দেখে ভয়ে আবার সে চলে যায়। এরকম বারবার সে ঝর্ণার কাছে আসে, পানি দেখে আবার চলে যায়। এদিকে সেই অফিসার পাটেলার কর্মকাণ্ডে বিরক্ত হয়েছিল। অবশেষে সে সরকার থেকে অর্ডার নিয়ে আসে যে পাটেলার ফ্যামিলিতে যেসব অস্ত্র রয়েছে, গান রয়েছে, সেগুলো জব্দ করা হবে। এতে পাটেলা অনেক রেগে যায় আর তার সেই রাগ ঝাড়ে গ্রামবাসীর ওপরে। সে আবারও নাটক করে যে বাল্লামা তার উপরে ভর করেছে। সে গ্রামবাসীদের বলতে থাকে, উৎসবের দিন চলে এসেছে, আর এর মধ্যে যদি সেই রামকে খুঁজে পাওয়া না যায়, তাহলে গ্রামবাসীদের মধ্যে যে কোনো একজনকে সেই রামের পরিবর্তে বলি দেওয়া হবে। এটা শোনার পরে গ্রামবাসীদের মধ্যে অনেক হইচই পড়ে যায়, গণ্ডগোল বেঁধে যায়। কারণ কিছু লোক ছিল গঙ্গার পক্ষে আর কিছু লোক ছিল পাটেলার পক্ষে। তখনই গঙ্গা সেখানে চলে আসে আর বলে, তোমরা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করো না। যদি কারো বলি দিতে হয় সেটা আমার দেব, আমি নিজেকে বলি দেব। তারপরেও তোমরা এভাবে ঝগড়া করো না, রামকে খুঁজে বের করো। আর আমি জানি এটা এমনিতেও পাটেলের একটা চাল, কিন্তু তোমরা সেটা বুঝতে পারছো না। এতে গ্রামবাসী আবারও রেগে যায় আর গঙ্গাকে মারতে শুরু করে। এছাড়া বলি দেওয়ার আগে গঙ্গা যাতে পালিয়ে না যায়, এজন্য গ্রামবাসীরা গঙ্গা এবং তার পরিবারকে পাহারা দিতে শুরু করে। আর গঙ্গাকে গ্রামের মধ্যেই বেঁধে রেখেছিল, কিন্তু সেখানেই বুচাম্মা এবং সিনু চলে আসে গঙ্গাকে ছাড়ানোর জন্য। গঙ্গার হাত পা খুলে সিনু তাকে নিয়ে যায় রামকে খোঁজার জন্য, কিন্তু পরে দেখা যায় সিনু গঙ্গাকে পাটেলের লোকেদের হাতে তুলে দেয়। আসলে পাটেল একদিন সিনুকে নিজের বাড়িতে ডেকেছিল আর তাকে বিভিন্নভাবে উস্কাতে থাকে, বলে, সেই গঙ্গার জন্যই তোমার আজকে এই অবস্থা। গঙ্গাকে যদি তোমার বোন বিয়ে না করতো, তাহলে তোমার বোনের আজকে এই পরিণতি হতো না, আর তুমিও গ্রামে তোমার সম্মান হারাতে না। গ্রামবাসীরা তোমার সাথে এইভাবে কথা বলার সাহস পেত না। তুমি যদি তোমার হারানোর সম্মান ফিরে পেতে চাও, তোমার বোনকে সুখী দেখতে চাও, তাহলে গঙ্গাকে আমার হাতে তুলে দাও। এরপরেই সিনু পাটেলের কথা মতো গঙ্গাকে পাটেলের কাছে নিয়ে আসে, কিন্তু এরপরেই পাটেলের লোকেরা সিনুকেই মেরে ফেলে। আর এরপরে গঙ্গাকে সেই জায়গায় নিয়ে আসে যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। আর এরপরে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। গঙ্গাকে দেখা যায় দৌড়াতে দৌড়াতে একটা সময় সেই ওয়াটারফল বা ঝর্ণার কাছে চলে আসে। আর একটা সময় সে ঝর্ণা দেখে ভয় পাচ্ছিল, কিন্তু তারপরেও অনেক সাহস সঞ্চয় করে নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেই ঝর্ণাতে সে লাফ দিয়ে দেয়। কিন্তু পানিতে ডোবার পরপরই সে নিজের ভাইকে দেখতে শুরু করে, মৃত ভাই। এরপরে গঙ্গা নিজের মেয়ে সরস্বতীর কথা ভাবে যে তাকে বাঁচাতে হবে। আর এরপরেই সে অনেক কষ্টে সেই ঝর্ণা থেকে বের হয়ে আসে। আর বের হয়ে আসার পরেই সেখানে মন্দিরের ভেতরে অনেকগুলো ছাগলকে দেখতে পায়, কিন্তু সেই ছাগলগুলোর ভেতরে রাম যে কোনটা সেটা কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারে না গঙ্গা, কারণ সে তার চোখে ঝাপসা দেখছিল। সে ভাবতে থাকে এখন সে কি করবে। আজকে সন্ধ্যার মধ্যে যদি সেই রামকে সে নিয়ে যেতে না পারে, তাহলে কোনোভাবেই সে তার মেয়ে সরস্বতীকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই তার মনে পড়ে তার মেয়ে সরস্বতী রামের পায়ের ভেতরে লাল একটা কাপড় বেঁধে দিয়েছিল। গঙ্গা তার ঝাপসা চোখ দিয়ে সেটাই ভালো করে দেখতে থাকে। অবশেষে রামকে সে খুঁজে পেয়ে যায়। গঙ্গা রামকে সেই মন্দিরের কাছে নিয়ে আসতে থাকে। অন্যদিকে উৎসব শুরু হয়ে গেছে। পাটেল বলি দেওয়ার জন্য সেই মন্দিরে জোর করে নিয়ে আসতে থাকে সরস্বতীকে। এদিকে গঙ্গাকে মন্দিরে আসতে দিতে চেয়েছিল না কোনোভাবেই পাটেলের লোক। তাই তাদের মধ্যে যুদ্ধ হয়, ফাইট হয়। আর সেই ফাইটে একটা সময় সেই রামের মাথাটা কেটে যায়। এরপরে গঙ্গা পাটেলের সব লোকদের মারার পরে যখনই মন্দিরে আসে, সে দেখতে পায় পাটেল তার মেয়ে সরস্বতীকে বলি দিতে যাচ্ছে। তখনই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে বুচেমা গ্রামবাসী সবাইকে বোঝাচ্ছিল যে গঙ্গা এই কাজগুলো করছে শুধুমাত্র তার মেয়ে সরস্বতীকে পড়ানোর জন্য নয়, বরং এই গ্রামবাসীর সবার ছেলেমেয়েকে স্কুলে পড়ানোর জন্য। এতে ভুল কি করেছে? তখনই সেই গ্রামেরই এক বৃদ্ধ মহিলা সেখানে চলে আসে আর বলে, আমাদের দেবী কখনোই নরবলি চায়নি, আর এটা যদি চায় তাহলে সেটার প্রমাণ হয়ে যাবে। তোমরা এক কাজ করো, দুটো কলসিতে পানি ভরে
তার ভেতরে হলুদ মেশাও এবং সেটা মন্দিরের বাইরে রেখে দাও। সকালের ভেতরে যদি সেটা লাল হয় তাহলে বুঝে নেবে যে দেবী মা নরবলি চাইছে, আর যদি না হয় তাহলে বুঝবে সে কখনো নরবলি চায়নি। গ্রামবাসীরা যখন মাঝরাতে সেই কলস দুটো মন্দিরে রাখতে যাবে তখনই তারা দেখতে পায় মাঝরাতে পাটেল সে মন্দিরে এসেছে, আর দেবীকে সে বলছে, আমার ভেতরে কি কমতি ছিল, কেন আমার শরীরের ভেতরে তুমি ভর করলে না? এখন আমি এভাবেই লোকদের ভরকে যাব, আর তারা আমার কথা মতো চলবে, তুমি কিছুই করতে পারবে না। আর এভাবেই দেবীকে চ্যালেঞ্জ করতে থাকে। কিন্তু গ্রামবাসীরা লুকিয়ে তার এই কথাগুলো শুনে ফেলে। কিন্তু গ্রামবাসী পাটেলকে কিছুই বলতে পারে না। পরের দিন সকালে পাটেল রেডি হয়ে চলে আসে সরস্বতীকে বলি দেওয়ার জন্য। ঠিক তখনই সে যখন রিচুয়াল করছিল একটা চাবুক তার পিঠে মারছিল, কিন্তু গ্রামবাসীরা আগে থেকেই সেই চাবুকের ভেতরে ছোট ছোট কাঁটা গেঁথে রেখেছিল, যার ফলে সেই কাঁটাগুলোতে পাটেলের চামড়া উঠে যেতে থাকে। এতে সে ব্যথায় চিৎকার করে ওঠে। তখনই গ্রামবাসীরা কুমকুমের নামে মরিচের গুঁড়োগুলো পাটেলের শরীরে ছিটিয়ে দেয়। এতে যন্ত্রণায় সে আরও কাতরাতে থাকে। এরপরে পাটেল সেগুলো থেকে বাঁচার জন্য সেই কলস ভর্তি পানিগুলো নিজের উপরে ঢালতে থাকে, আর গ্রামবাসীরা দেখতে পায় সেই কলসের পানি লাল হয়ে গেছে, অর্থাৎ বালাম্মা দেবী সত্যি সত্যি নরবলি যায়। এরপরে পাটেল যখন সরস্বতীকে বলি দিতে যাবে ঠিক তখনই বিদ্যুৎ চমকায়, আর ছোট্ট একটা ত্রিশূল সেই বিদ্যুৎ চমকানোর ফলে পাটেলের গলার ভেতরে এসে লাগে। পাটেল সেখানেই মারা যায়। আর পাটেল মারা যাওয়ার সাথে সাথেই এত বছর পরে এই গ্রামে বৃষ্টি হতে শুরু করে, আর বৃষ্টি দেখে সবাই বুঝে যায় আসলে পাটেলই ছিল এই গ্রামের অভিশাপ। এরপরে কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পাটেল মারা যায়নি, তার চিকিৎসা চলছে, আর গঙ্গা পাটেলের চিকিৎসা করাচ্ছে সেই স্কুলে, যেখানে উঁচু এবং নিচু সব জাতের ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করছে, আর পাটেল এটা নিজের চোখে দেখছে। অন্যদিকে সেই রসের কারণে গঙ্গার চোখের দৃষ্টি হারিয়ে যায়, সে দেখতে পায় না কিছু। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে গঙ্গার নিচের দৃষ্টিশক্তি হারিয়ে গ্রামবাসীদের চোখ খুলে দিয়েছিল যে শিক্ষার ক্ষমতা কতটুকু, শিক্ষা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আর এই মুভিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।